আহ, সুড়সুড়ি লাগে। বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউ ওই কথা বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে, চিনি, ডাল, নানান জিনিসের কারবার। এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান কে করলো? লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে বলল, না, সুড়সুড়ি লাগে। কে অপমান করলো? কেন? আপনি হাতি হিপো বললেন না? জলহস্তির ইংরেজি হিপো। তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বেশি, বিপজ্জনক হার্টের পক্ষে। বিপজ্জনক মানে? বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলেই লোকটি দুহাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো। হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো। আপনি আমার থেকে 4,000 গুণ বড়লোক, কিন্তু 4,00,000 টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কী রকম? লোকটি তার ডান কনুই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এইবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ে মতো দেখাচ্ছে। নামান নামান। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল। হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলো। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে, তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। কি করে পারলেন? জোরে বললে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মতো হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যায়। ঠিক এই সময়ই গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কো নি কো নি। লোকটি গঙ্গার দিকে তাকালো। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে। 3 জন সাঁতরাচ্ছে সেটাকে পাওয়ার জন্যে। কোমর জলে দাঁড়িয়ে 2-3টি বছর। 14-15 ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলছে। সমানে সমানে ওরা যাচ্ছে, মাথা 3টে দুধারে নাড়াতে নাড়াতে। কনুই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করছে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো। অন্য 2জন পিছনে ফেলে তখনই চিৎকার উঠল, কো ও নি ই ই ই, কো ও নি ই ই ই। পিছিয়ে পড়া 2জনও গতি বাড়ালো। আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠোয় এসে গেছে। হঠাৎ সে থমকে গেল। হাত ছুটছে কিন্তু এগোলো না। বার দুয়েক তার মাথাটা জলে ডুবলো। তারপর সে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুড়ল। ততক্ষণে পিছন থেকে একজনকে ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে, পা টেনে ধরেছিল। বিষ্ণুধর বলল। লোকটি হেসে চশমাটি খুলে ঝোলায় রাখলো। ঘাটের বাইরের দিকে, সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো, চশমা ছাড়া। মনে হচ্ছে লোকটি যেন অন্ধ। জলের কিনারে কাদার ওপর তখন মারামারি হচ্ছে। একজনের সঙ্গে 2জনের কাদা ছিটকচ্ছে। লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল।
দু তিনটে ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে, ঠিক হ্যাঁ চালা, আরও জোরে। পা থেকে মাথার চুল কাদায় ল্যাপা কঞ্চির মতো সরু চেহারাটা, তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে পুজো হয়ে তাক খুঁজছে। ফাইট কোনি ফাইট, চালিয়ে যা বক্সিং। দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর উপর, পড়ে গেল দুজনেই। এই ভাদু, চুল টানবি না কোনির, তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। কোনির পিঠের ওপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দু হাতে কোনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো। কোনি পা ছুটল, কোমরে চাড় দিয়ে উঠবার চেষ্টা করলো, তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরল দুটো আঙুল। চিৎকার করে ভাদু লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে কোনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়ল। খুবলে নেবো তার চোখ, বার কর আম, আমাকে চোবানো, পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে, হয় আম দিবি নয় চোখ নেবো। দুহাতের 10টা আঙুল ঈগলের নখের মতো বেঁকিয়ে চিত হয়ে পড়া ভাদুর চোখের সামনে। কোনি এগিয়ে আনতেই দুটি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো। ছেড়ে দে চণ্ডু, হাত ছাড় কান্তি, শোধ নিয়ে ছাড়বো। আমাকে চোবানো? কোনির ঠোঁটের কোণে ফেনা, সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে রয়েছে, হিলহিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটের ফণার মতো। এই ভাদু, ও আম কোনির, বার করে দে, নয়তো সত্যি চোখ তুলে নেবে কিন্তু। ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল, শিউরে উঠে বলল, রক্ত বেরোচ্ছে। দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে। কোনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো, কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে দিয়ে কোনির দিকে ছুঁড়ে দিল। লুফে নিয়েই কোনি কামড় বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল, কি টক রে বাবা, মা গঙ্গাকে এমন আমও খেতে দেয়? আমটা জলে ছুঁড়ে দেবে সে মুখ থেকে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো। দেখি তো কেমন গর্ত হয়েছে। খপ করে ভাদুর হাতটা ধরে সে ভ্রু কুঁচকে আঙুলটা তুলে দেখলো, ভাগ, কিচ্ছু হয়নি। নাম জলে নাম, যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো? কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে। কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনের গজগজানি, জ্বালিয়ে মারে হতভাগারা, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হাঘরে হাবাতের দল, মা গঙ্গাকে উৎসর্গ করা আমি রাস্তায় বসে বেচবে। জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না। লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল, থেমে গিয়ে বৃদ্ধার দিকে তাকালো। মেয়ে মদ্দানিটাকে কে আবার দেখতে পাননি, চোখ তো একজোড়া রয়েছে। লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো, চশমা ছাড়া ঝাপসাভাবে দেখলো ভাদুর হাত ধরে কোনি টানাটানি করছে। কাদা মাখা কোনির মধ্যে দিয়ে একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে যেন, ঘাড় পর্যন্ত ছাটা কাদা মাখা চুল, মাথায় বসে, প্যান্টে গোজা গেঞ্জি, শরীরের সঙ্গে লেপ্টে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে, দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত। লোকটি ঠাওর করতে পারছে না কোনি ছেলে কি মেয়ে। দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল। বিষ্ণুধর জলে নেমেছে। আচ্ছা, শরীরটাকে চাকর বানানো, সেটা কি ব্যাপার? সোজা ব্যাপার। লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো, পাকস্থলী হজম করবে, বলবেন 5 মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পা জোড়া অমনি পৌঁছিয়ে দেবে। শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে, এইসব আর কি। লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির ওপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো, ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো। ঝাপসাভাবে দেখলো পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ, তার মধ্যে কোনিকে চিনে নেওয়া সম্ভব হলো না। লুঙ্গি ও পাঞ্জাবি পরে, ঝোলা কাঁধে, চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো।
চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো। হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে 4টি কালো ফুটকি। তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। লোকটি আপন মনে একবার বলল, কোনি কোনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো। মিনিট 15 পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকলো। সদর দরজার পরই মাটির উঠোন, টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা, পেঁপে, জবা থেকে চালকুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছের দখল হয়ে আছে। একদিকে টিনের চালের রান্নাঘর, কলঘর, আর একদিকে দালান ও তার পিছনে 2টি ঘর। একতলা বাড়ির চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে আছে। উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার দুয়েক প্রস্তাব করেছে, কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং 2টি বিড়াল ছাড়ার কেউ নেই, বিনীতভাবে তা প্রত্যাখ্যান করে। বাড়ির কলে জল আসে সামান্য। লোকটির স্ত্রীর নাম লীলাবতী। জল খরচ করাটা লীলাবতীর শখ, বিড়াল পোষার মতোই। ফলে লোকটিকে স্নান করার জন্যে প্রায়ই রাস্তার টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না, তাই বহুকাল পরে সে গঙ্গা স্নানে গিয়েছিল। লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তারে ভিজে প্যান্টটা মেলেছে। তখন ঘর থেকে বেরিয়ে এলো এক ঢলঢলে প্যান্ট পরা বেটে হৃষ্টপুষ্ট একজন। খিদ্দা, তোমার জন্যে অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে। ভেলো, চটপট একটু চা বানা দেখি। বৌদি যদি এসে পড়ে। খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক, বরং তুই কি জন্যে এসেছিস বল। ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি? নিশ্চয়ই যাব। ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলামো করবে। এইসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের? একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতিশ সিংহি কি বলল অমনি তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হলো। সেজন্যে তো নয়, আসলে হরিচরণ দা আর তার গ্রুপটির রাগ আছে আমার ওপর। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার্জ জানিয়েছে। আমি তা জানি। হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার। আমাকে বলেও ছিল গত বছর। আমি বলেছিলাম, হরি, একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না রে। তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। কথা, কাজ, উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা, বাসনা জাগিয়ে তুলতে হবে। তাকে মোটিভেট করতে হবে। এসব তোর দ্বারা সম্ভব নয়। তুই শুধু চেঁচামেচি গালাগালি করে খাটাতে চাস। চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয়। খিদ্দা, তোমার এই লেকচার দেবার বদ অভ্যাসটা ছাড়ো। এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে 10 কথা বলো। হরিচরণ দাকে অত কথা বলার কি দরকার ছিল? যাকগে, আজ তুমি মিটিংয়ে যেও না। ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে। এই বলে ক্ষিতিশ তার পায়ে মাথা ঘষার ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো। চোখ বুজে বিশু ঘর শুরু করলো। তাহলে যাবেই? নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাচকা দিয়ে টেনে তুলে ভেলো বলল। ক্ষিতিশ ঘরের দিকে যেতে যেতে অস্ফুটে বলল, হুঁ। তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ। অতি ছোটোখাট্টো, গৌরবর্ণা এবং গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা। দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, 4টি ভাত খেয়ে যেও। ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো। ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বলল, না বৌদি, বড্ড দেরি হয়ে গেছে। বাড়িতে ভাত নিয়ে বসে আছে, আমি এখন যাই। খিদ্দা, তোমার কিছু না গেলেই ভালো। ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করলো ক্ষিতিশকে, না গেলেই ভালো মানে? আজ ক্লাবের একটা মিটিং আছে। ও বলছে সেখানে আমাকে নাকি কেউ অপমান করবে যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায়।